হলো দাদা, এইভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছেন? মাফ করবেন, আমি না দেখতে, আপনি দেখতে পারেননি? না, আমি ওদিক থেকে আসছি। ক্ষমা করে দিন। এদিকে কি করছিলিস তুই ওখানে? আর তোর ব্যাপার কি বলতো? তুই এই বাড়িতে গেলি আবার চলেও এলি? কি রে শরৎ, তোকে এত অস্থির লাগছে কেন? বড়দাদা, তুমি একদম ঠিক বলেছিলে। বাবা এখানে কোনো মক্কেলের সাথে দেখা করতে আসেননি। জানি তো, বাবা এসেছেন অক্ষয় বাবুর সঙ্গে দেখা করতে, তাই তো? তুমি কি করে জানলে? বাবা কিছু বলেছেন? অজিত বাবু বলেছেন। মাসিমা যে চিঠি পাঠিয়েছেন তাতে অজিত বাবু বা অক্ষয় বাবুর কারোরই মত ছিল না। ওরা চান বিবাবতীর সঙ্গে তোরই বিয়ে হোক, আর বাবাও সম্ভবত তাই চান। কিন্তু দাদা। না শরৎ, আর কোনো কিন্তু নয়। তুই মেয়েটাকে আর কোনো কষ্ট দিবি না, বাকিটা এবার তোর হাতে। কাল সকালে বিবাবতী যাবে সমুদ্র তীরে। ঢেউ বাড়ছে না? সদাশিবদা বলছিল মাঝে মধ্যে নাকি জোয়ারে ওই রাস্তায় জল উঠে যায়। জোয়ারের সময় হয়নি এখনো। দেখা হয়ে ভালোই হলো। আপনার এই রুমালটা আমার কাছে ছিল, ফেরত দেওয়া হয়নি। এটা নিন। শুনেছি রুমাল দিলে খুব ঝগড়া হয়, মা কথাটা খুব বলেন। আর যাই হোক, আপনার সাথে ঝগড়া করাটা খুব সুখের হবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা কটক ফিরে যাব। আপনাকে একটা কথা জানাতে এলাম, আমি অন্যত্র বিয়ে করব না। বাকিটা ঈশ্বরের ইচ্ছে। মা সব সময় বলে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি বিষয় নাকি বিধাতা পুরুষ ঠিক করেছে। আমার আপনার ভাগ্য তিনিই ঠিক করেছেন, এটুকু বেশ বুঝতে পেরেছি। এখনকার মতো বিদায়।
তবে বিধাতার যা মতিগতি তাতে এটা বুঝতে পেরেছি হয়তো আবার সাক্ষাৎ হবে খুব শিগগির। আসি। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে ভরিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধারায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ছোট ছোট, ঘটক ঠাকুর জানিয়েছেন ভালো পাত্রের সন্ধান পেয়েছেন, আজকালের মধ্যে আসবেন। যাক বাবা, আমাদের দুজনের কথাই তাহলে রইল। তোমার ঠাকুরপো চেয়েছিলেন শরতের বিয়ে যেন তাড়াতাড়ি হয়, আর আমি চেয়েছিলাম একটা ভালো পাত্রী। দুটোই হবে বলো? মা জননী, ভাড়ার থেকে কতটা চাল বার করবো একটু বলে দিন না। হ্যাঁ, একটু বেশি করেই চাল নে। কর্তাবাবু আর দুই দাদাও ফিরছেন আজকে। তুই কিন্তু বলে দে রান্নার ঠাকুরকে, আর এটা রেখে দে রান্নাঘরে। ও মানদা, সুবিকে তৈরি করেছিস? না মা জননী, সুবি বাবার ঘরের দরজা বন্ধ, বললো যে সে নাকি আজকে নিজেই তৈরি হবে, আমাকে কিছু করতে দিল না। ওমা, সে কি কথা! তা আজ সে কি পোশাক পরে স্কুলে যাবে? মা, ও মা, এ কে রে ছোট? হ্যাঁ, দেখেছো দিদি তোমার ছেলেকে কেমন লাগছে? বেশ লাগছে। এই নতুন পোশাক পরে তো আমার ছেলের চেহারাটাই পাল্টে গেছে পুরো। ছোটবেলার মতো কালো টিপ পরিয়ে দেবো নাকি রে ছোট? হ্যাঁ, কে জানে বাবা, আমার তো শার্ট প্যান্টেই সুবিকে বেশ লাগতো, তাও রক্ষে আজ নিজের মাপের পোশাক পরেছে। তবে মা, বাবা মশাই কিন্তু ওকে এখন এই পোশাকে দেখেননি, দেখলে যে কি হবে সেটাও বলা যাচ্ছে না। মা জননী, মা জননী, কর্তা মশাইদের গাড়ি এসে গেছে। ছোট, উনি এক্ষুনি এলেন। এখনই তুই সুবিকে ঠাকুরপুর কাছে যেতে দিস না। এমনিতে সুবির উপর ঠাকুরপুর রেগে রয়েছে, এই পোশাক দেখলে আবার কি কাণ্ড করে বসবে কে জানে। বাবা কি খুব রেগে যাবেন না? তুমি তো আমাকে কথা দিয়েছো বাবাকে বুঝিয়ে বলবে। তুমি ভালো করে বুঝিয়ে বললে তোমার বাবা রাগ করবেন না সুভাষ। কোথায় সব? এসো তোমরা।
এসব কি কি হলো সুভাষ? এ কোন পোশাক পরে তুমি স্কুলে যাচ্ছ? বাবা বাবা, ওই স্কুলে তো সবাই এই পোশাকই পরে। সকলে এই পোশাক পরে বলে তোমাকেও এই পোশাক পরে স্কুলে যেতে হবে? আমাকে যে ওদের একজন হয়ে উঠতে হবে বাবা। এটা তো আমাদের জাতীয় পোশাক বাবা। দেশের মানুষ তো দেশের পোশাকই পরবেন। হেডমাস্টার মশাই বলেছেন মানুষ, পোশাক, আচরণ সব মিলিয়ে তার পরিচয়। আমি সাহেবী পোশাক পরে তো সাহেবও হতে পারলাম না, আর দেশেরও একজন হতে পারবো না। তাই আমি এই পোশাকই বেছে নিয়েছি। তাতে বন্ধুরা আমায় সহজে মেনে নেবে। আমার মনে হয় তুমি যদি ক্লাসের সকল বিষয় প্রথম হয়ে দেখাতে পারো তাহলে সকলেই তোমাকে মেনে নিতে বাধ্য হবে। সুনীল, সুধীর ওরাও তো রেভেনশাতে ক্লাস 5 থেকে প্রবেশিকা পর্যন্ত পড়েছে সুভাষ। কই ওদের তো কোনোদিনও পোশাক আশাক নিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ ওরা লেখাপড়া করে নিজেদের সেই যোগ্যতাটা দেখাতে পেরেছে। বাবা, সুবি সব বিষয়ে প্রথম হলে বন্ধুরা হয়তো ওকে মেনে নিতে বাধ্য হবে, কিন্তু এই পোশাকেও যখন স্কুলে যাবে তখন সবাই ওকে ওদের নিজের একজন বলে মনে করবে। আর সত্যি তো ওর কোনো বন্ধু বান্ধব নেই। এভাবেই যদি কেউ জোটে ক্ষতি কি? ভালোই তো বাবা। কোনো অর্থ আছে এইসব কথার? আমি যাব বাবা। পোশাক আশাক সকলের ব্যক্তিগত ইচ্ছে, ওতে আমি বাধা দেব না সুভাষ। তবে লেখাপড়া যেন মন দিয়ে হয় এই কথাটা মনে রেখো, কেমন? সুবি, আমি যাব, পৌঁছে দিয়ে আসবো তোকে। না মিস দাদা, আমি একাই যাই। স্কুলের বন্ধুরা তো সব একাই যায়, গাড়িতে করে নয়, হেঁটে যাব। আসছি মা। হ্যাঁ রে ছোট, সুবি কেমন বড়দের মতো কথাবার্তা বলছে না? নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলছে। তুইও তো কিছু বলছিস না। কোনো আবার বিপদ আপদ হবে না তো? আমার যেন কেমন লাগছে ছোট। সত্যি বোধহয় আমার সুবি বড় হয়ে গেল। ওর কথার মধ্যে কিরকম একটা আত্মবিশ্বাস এসছে, লক্ষ্য করেছো? তা বেড়েছে ঠিক, তবে এখন এসব কথা থাক প্রভা। বাড়িতে একজন অতিথি আসছেন। অতিথি? কোন অতিথি? আমার খুব বিশিষ্ট একজন পরিচিত ভদ্রলোক। কোন ভদ্রলোক আসছেন? এই বিভা, আর ওই জামা কাপড়গুলো আনতে এত, এই তো বলছি ওই সুতোর কাজ করা রুমালখানাও বাবার সঙ্গে দিয়ে দেবো নাকি? তোর হবু শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে কথা। এই গোপালদা, এই গাড়িখানা এলো কিনা একবার দেখো দেখি। বাবাকে তো আবার বেরোতে হবে। উত্তরীয়টা আগো,
ওই বাবার উত্তরীয়খানা মা, ও মা, এটা একটু খেয়ে নাও মা। আমার উপর রাগ করে তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না, একটু কিছু মুখে দাও। আচ্ছা, না হয় আমায় বকুনি দাও, কিন্তু এভাবে কষ্ট পেও না। ও মা। ওই অজিত, গোছগাছ হলো? গিন্নি, এবার তাহলে আমি আস্তে আস্তে কটকের প্রতি রওনা হই। সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো, তারপর কলকাতা ফিরতে হবে। তোমরা এবেলা বেরিয়ে পড়লে ভালোই হতো, কিন্তু এতটা সময় তোমরা সময় কাটাবে কোথায়? আর বসু বাড়িতে সবাই মিলে যাওয়াটা মোটেও ভালো দেয় না। গিন্নি, রাগ করছো কেন? হ্যাঁ, আচ্ছা একটা কথা তুমি মানবে যে বাইরের ঠাটবাটের ওপর সুখ নির্ভর করে না। আর তুমি তো বিভাকে চেনো, ও কোনোদিন এত টাকা কড়ি সম্পত্তি ঠাটবাট এইসব জিনিস ওর পছন্দ? হ্যাঁ, কখনো পছন্দ করে না তো। গিন্নি শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা মানো। তোমার মেয়ে বসু বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আমি তো মা, আমি নিশ্চয়ই চাইবো না যে আমার মেয়ে খারাপ থাকুক। অবশ্যই। কিন্তু আমার মেয়ের মতামতের উপর নির্ভর করে আমাকে লুকিয়ে আপনি যে কাজখানা করলেন, সেটা কি আপনি ঠিক করলেন? আপনি আর অজিত দুজনেই চান বিভার বসু পরিবারে বিয়ে হোক। বেশ, আমি আজকের পর থেকে আর একবারও আপত্তি জানাবো না। কিন্তু বিয়ের পরে ওই বাড়িতে যদি ও মানিয়ে নিতে না পারে, তখন কিন্তু আমাকে বলতে আসবেন না। গিন্নি কাঁদিস না মা, কাঁদিস না। একদিন দেখবি তোর মা শরৎকে খুশি মনে মেনে নেবেন। হ্যাঁ রে মা, শরতের জন্য তিনি গর্ব করবেন, গর্ব। শরৎ যে একটা খাঁটি রত্ন, তা আমি বিলক্ষণ টের পেয়েছি, বিলক্ষণ। বাবা, আপনি আর এদিককার কথা ভাববেন না। এবার কটকের জন্য বেরিয়ে পড়ুন। এতটা পথ যেতে হবে। শরৎবাবুর মা পুরো বিষয়টা কি করে দেখছেন, এবার সেটাই কিন্তু দেখার। বাবা, দেখা যাক কি হয়। মা জননী, মাছের ঝোল নামিয়ে দেবো? দাঁড়া দেখি। এটা কি করেছিস তুই? ঝোলের রং তো একেবারে কেষ্ট ঠাকুরের গায়ের রঙের মতো হয়েছে। কতবার তোকে বলেছি না, ঝোলের রং যেন সোনালী রঙের হয়। নিশ্চয়ই ফোড়নগুলো পুড়িয়েছিস। মা জননী, মুই তো ঠিকই করছিলাম। আবার বলছিস ঠিক করেছিস? দেখছো দিদি, আজকে বাড়িতে অতিথি আসবেন, আর আজকে এইরকম করে বসে রইল। ঠিক আছে, দাঁড়া দেখছি। দেখি, সর্বনাশ, এই কি করেছো তুমি? হ্যাঁ, আর বলছো ঠিক করেছো? ছি ছি ছি, তুমি বরং অন্য পদ বানাও। ভাগ্যিস আমি দেখলাম, এই জন্য এত খুঁতখুত করি আমি। ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা কর। তাহলে বরং বলরামকে বলি মাছের কালিয়া বানাতে। সকালবেলায় জেলে একখানা বড় মাছ দিয়ে গেছে। সে মাছ আমি কাটিয়ে রেখেছি, নিয়ে আসবো? হ্যাঁ, যা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। ও ছোট, তাহলে মাছের কালিয়া বানাতেই বলি। যা খুশি করুক, ঠাকুর তো দেখছি একেবারে চোখের মাথা খেয়ে বসে রয়েছে। ওকে দেশে পাঠাতে হবে। এই ঝোল কি অতিথিদের মুখে দেওয়া যায় বলো তো? মা, ও মা, এই তো মা, তোমাকে আর জ্যাঠাইমাকে বাবা মশাই এক্ষুনি বৈঠকখানে ডাকছেন। কেন? ওই বাবা মশাইয়ের বিশেষ অতিথি এসে পড়েছেন। ও মা, ছোট প্রমি কি কথা বলছে? আমরা অতিথিদের কাছে গিয়ে কি করব? আর আমরা তো তাকে চিনিও না। আমি বলি কি মা, তুমি একবার
চলো না, দেখবে, চলো জ্যাঠাইমা, চলো। চল তাহলে। বেশ। বাবা, আসবো? হ্যাঁ, এসো 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 মা, এসো। এসো প্রভা, এসো।